University of Engineering and Management, Jaipur, started its journey under chairmanship of Mr. G.K. Pillai. Mr. G.K. Pillai was India's Home Secretary and an ex-student of IIT Madras. We have always maintained IIT standard to the best of our ability. We have teachers who are recruited not directly, but first 1 month they are requested to give lectures as visiting professors. Once they give at least 1 month as a visiting professors, then we recruit them. স্বাগতম, শুভ সন্ধ্যা। শনিবার সন্ধ্যে 7টা মানেই ইউইএম অর্থাৎ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট এবং আইএম গ্রুপের মানে ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট গ্রুপের এই ইউইএম সম্প্রতি অনেকগুলো খেতাব জয় করল, সে ব্যাপারে আসছি পরে। এখন ব্যাপারটা হলো যে চারিদিক থেকে প্রশংসা, পুরস্কার, এগুলো ভালো ইনস্টিটিউট পাবেই। সুবিশাল অট্টালিকার মতন, রাজপ্রাসাদের মতন ইনস্টিটিউটও আমি দক্ষিণ ভারতে দেখে এসেছি। পড়াশোনার মান খারাপ এটাও আমি বলবো না, কিন্তু কোথাও যেন ওই দেখাবার ব্যাপারটা রয়েছে, মানে লোক দেখানো ব্যাপারটা রয়েছে। সেই জায়গা থেকে বারবার প্রশংসিত হয়েছে এখানে জয়পুরে দুটো জায়গাতেই, মানে নিউ টাউন বলুন, সল্টলেক বলুন এবং জয়পুর। এই প্রশংসার পেছনে যৌক্তিকতার যে জায়গাটা থাকে সেটা হচ্ছে যে তাদের কোয়ালিটি অফ এডুকেশন বা এডুকেশন কোয়ালিটি। আজকে এটা আলোচনার বিষয়। তার মাঝখানে অনেকগুলো প্রসঙ্গ আমি টেনে আনবো, একটাতে না হলে পরের এপিসোডটাতেও আমরা দেখব, কিন্তু নিয়মিতভাবে ধারাবাহিকভাবে আমাদের এই অনুষ্ঠানটি আপনারা দেখতে থাকুন। একই সাথে আমি আরেকটি কথা বলে দেবো যে আপনারা আমাদের এই অনুষ্ঠানটি যেমন টিভিতে দেখছেন, একই সাথে কিন্তু ইউটিউবে আপনার ইউটিউব হাতের যে মুঠোফোন থাকে সেখানে ডাউনলোড করে নিতে পারেন। ইউটিউব প্রত্যেকেরই আছে আশা করি। সেখানে CTVN AKD প্লাস করলে শনিবার সন্ধ্যে 7টা মানে পার্মানেন্ট প্লেস অফ ইউইএম, এখানে আপনারা দেখে নিতে পারেন, মানে হয়তো পরে দেখছেন তো দেখে নিতে পারেন। এটা এসেনশিয়াল মোস্ট, এটা আপনাদের বলে দিলাম। ইউটিউব আমার বাদিকে রয়েছেন প্রফেসর ডক্টর সত্যজিৎ চক্রবর্তী, ডাইরেক্টর IIM গ্রুপ। নমস্কার। ডান দিকে রয়েছেন প্রফেসর ডক্টর বিশ্বজয় চ্যাটার্জি, ভাইস চ্যান্সেলর UEM জয়পুর। ওয়েলকাম স্যার। নমস্কার। যেটা স্যার প্রসঙ্গে রেখেছি সেটা হচ্ছে যে কোয়ালিটি এডুকেশন একটা জায়গা তার সমৃদ্ধি পায় তার পড়াশুনোটা, এটা নিয়ে যদি। হ্যাঁ, দেখুন, পড়াশুনো নিয়ে কথা বলাটাই সবচেয়ে প্রয়োজনীয় বলে আমি মনে করি। তার কারণ হচ্ছে, দেখুন, আমরা তো এডুকেশনাল ইনস্টিটিউশন, ফলে আমাদেরকে যদি এক্সিলেন্সে যেতে হয় তাহলে এক্সিলেন্সের একমাত্র মাপকাঠি হওয়া উচিত পড়াশোনা, আর কোনো কিছুই হওয়া উচিত না। ধরুন, ফর এক্সাম্পল, আপনি এক্ষুনি সুবিশাল অট্টালিকার মতো ক্যাম্পাসের কথা বলছিলেন। তা ধরুন, ফর এক্সাম্পল, আপনি বলতে পারেন যে ওই ইউনিভার্সিটিতে সুইমিং পুল আছে, তোমার ইউনিভার্সিটিতে সুইমিং পুল নেই। দেখুন, আমি আবার সিম্পল বলবো যে যে হাসপাতালের ক্যান্টিনে খুব ভালো খাবার দেয়, আপনি পেশেন্টকে তো সেই হাসপাতালে ভর্তি করেন না। আপনি কোন হাসপাতালে ভর্তি করেন? যে হাসপাতালে ট্রিটমেন্টটা খুব ভালো হয়। সেখানে যদি ক্যান্টিনে খাবারটা একটু খারাপও হয়, আপনার তাতে কিছু যায় আসে না। এডুকেশনেও তাই। ফলে সুইমিং পুল থাকলো কি থাকলো না শুড নট বি দ্য ফ্যাক্টর। দ্য ফ্যাক্টর শুড বি এডুকেশন কিভাবে দেওয়া হচ্ছে। যে এডুকেশন দেওয়া হচ্ছে সেই এডুকেশন কি মডার্ন ডের জন্য যোগ্য? কারেন্ট আজকের দিনে যেটা প্রয়োজনীয়তা, সেই প্রয়োজনীয়তার জন্য কি সেই পড়াশোনার যোগ্যতা অর্জন করেছে? নাম্বার 1। নাম্বার 2, এই পড়াশোনা করে আমরা যেদিকে এগোচ্ছি যে আমাদের দেশ বিকশিত ভারত হবে, তার জন্য কি আমরা তৈরি করতে পারছি আমার ছাত্রদের? এই যে ন্যাশনাল এডুকেশন পলিসি হয়েছে, এডুকেশনের বিভিন্ন রকম চেঞ্জেস আনা হয়েছে ফর দ্য গুড, সেই চেঞ্জেসগুলোকে কি আমরা ইমপ্লিমেন্ট করতে পেরেছি? সেই জন্যই কিছু কিছু পয়েন্ট আমার মনে হয় খুবই জরুরি, যেগুলো আমি বলবো।
আজকের দিনে ক্লাসে গেলাম, একটা চক নিলাম, নিয়ে আমি বোর্ডে পড়ালাম, স্টুডেন্টরা শুনলো, স্টুডেন্টরা বাড়ি চলে গেল। এইটা পড়াশুনো করালে আজকের দিনের হবে না, চলবে না। তার কারণ হচ্ছে আমি ক্লাসে যেটা পড়াবো সেই পড়ানোটাই কিন্তু ইউটিউবে কোনো নোবেল লরেট পড়িয়েছে, দ্য বেস্ট অফ টিচার ইন দ্য ওয়ার্ল্ড হ্যাজ টট দ্যাট, এবং স্টুডেন্টদের কাছে সেটা অ্যাভেলেবল। তাহলে স্টুডেন্টরা আমার ক্লাসে আসবে কেন? ঠিক কথা। তাই না? আমাকে এমন কিছু পড়াতে হবে যেটা ইউটিউব থেকে পড়ানো সম্ভব না। সেটার জন্য নাম্বার ওয়ান আমি যেটা বলবো সেটা হচ্ছে লার্ন বাই ডুইং। তার জন্য কি করতে হবে? তার জন্য হচ্ছে আমি যেটা পড়াবো হতে পারে সেই পড়ানোর আমার কন্টেন্টটা আমি 7 দিন আগেই তাকে লেকচারটা দিয়ে দেবো অনলাইন। সে সেই লেকচারটা শুনে আসবে। ক্লাসে আমি তাকে করাবো ফ্লিপ লার্নিং, মানে আমি তাকে ক্লাসে ওটার ওপরেই স্কিল বেসড ডেভেলপমেন্ট করতে দেবো। মানে তুমি তো এটা শিখে এসছো, এর ওপরে এবার আলোচনা, এবং এটার সাহায্যে তোমার এটা বানানো ইউজিং আ কম্পিউটার বা ল্যাপটপ বা তোমার মোবাইল ফোন, ডেভেলপ দিস প্রোডাক্ট। এরকম একটা জিনিস বানাও ইউজিং দ্যাট এডুকেশন, এবং সেখানে আমি ওকে গাইড করবো। দ্যাট ইজ লার্ন বাই ডুইং, ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিং। নেক্সট আমি বলবো, দেখুন আজকের দিনে স্কিল ইন্ডিয়া নিয়ে অনেক কথা হচ্ছে, স্কিল বেসড লার্নিং। ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট দ্যাট উই ইম্পার্ট স্কিল বেসড লার্নিং। এখানে আমরা একটা জিনিস ইমপ্লিমেন্ট করেছি, সেটা হচ্ছে ফিজিটাল টেকনিক। মানে আমি যে কোর্সটা পড়াবো সেই প্রত্যেকটা কোর্সের এগেনস্টে স্টুডেন্ট, সেটা টপ ইউনিভার্সিটি, হার্ভার্ড হোক, MIT হোক বা গুগল হোক, বা মানে গুগল ইজ নট এ ইনস্টিটিউট, মানে একটা কোম্পানি, গুগল বা মাইক্রোসফট, তাদের ইকুইভ্যালেন্ট যেটা টিচ করেছে আমার ওই কোর্সটায়, সেটাও স্টুডেন্টরা অনলাইনে পড়বে। এবং আমার ইউনিভার্সিটিতে যেমন সে পরীক্ষা দেবে, ওই কোর্সের এগেনস্টে সে অনলাইনে ওই অর্গানাইজেশনের একটা পরীক্ষা দেবে। আচ্ছা, মানে ফর এক্সাম্পল MIT হ্যাজ টট দ্যাট সেম কোর্স, আমি সাপোজ ডেটা স্ট্রাকচার পড়াচ্ছি, তাহলে অ্যাট দ্য এন্ড অফ দ্য সেমিস্টার ডেটা স্ট্রাকচারের পরীক্ষা আমার ইউনিভার্সিটিতে স্টুডেন্টটা দেবে। কিন্তু সেই স্টুডেন্টটাই আবার অবশ্যই ডেটা স্ট্রাকচারের একটা কোর্স ইদার MIT বা হার্ভার্ডের থেকে করবে অনলাইনে, করে তার একটা পরীক্ষা অনলাইনে দেবে, সেই সার্টিফিকেটটা আমাকে প্রেজেন্ট করবে অ্যাট দ্য এন্ড অফ দ্য সেমিস্টার। আমি দুটোকে মিলিয়ে ওকে মার্কিং করবো, যাতে তার স্কিল ডেভেলপ, মানে তার ওই দিকটাও দেখলেন, নিজেরটাও দেখলেন। MIT হার্ভার্ডের এই কোর্সগুলো করতে যে টাকাটা লাগে, সেই টাকাটা স্টুডেন্টকে পে করতে হবে না, সেটা ইউনিভার্সিটি হ্যাজ অলরেডি পারচেসড অল দোজ কোর্সওয়্যার। বুঝতে পারলেন? এইটা আমরা ইমপ্লিমেন্ট করেছি, এবং তার সাহায্যে আমরা স্কিলিং করাচ্ছি স্টুডেন্টদের। মানে তোমার সাপোজ ফর এক্সাম্পল তুমি একটা সার্টিফাইড প্রফেশনাল হতে চাও, গুগল সার্টিফাইড প্রফেশনাল, মানে গুগলের যে যে স্কিলসগুলো দরকার সেই স্কিলসগুলো তোমার থাকবে। কি করে না, তুমি ওখান থেকে এমনভাবেই আমাদের কোর্স ওয়ার্কগুলো ডিজাইন করবো যাতে করে আমার প্রত্যেকটা সেমিস্টারে আমার কোর্সের এগেনস্টে গুগলের কোনো একটা কোর্স করলে হি অর শি উইল বিকাম আ সার্টিফাইড প্রফেশনাল। মানে সেই অর্থে সে স্কিলড প্রফেশনাল হয়ে গেল। থার্ড পয়েন্ট আমি যেটা বলবো, ইন্টারডিসিপ্লিনারি লার্নিং। দেখুন ইন্টারডিসিপ্লিনারি লার্নিং মানে কি? মানে হচ্ছে যে আজকের দিনে না আমি কম্পিউটার ইঞ্জিনিয়ার, ফলে আমি কিছুই জানি না অ্যাবাউট দ্য এনভায়রনমেন্ট, তাহলে চলবে না। এনভায়রনমেন্ট সে ফর এক্সাম্পল ইজ সামথিং দ্যাট এভরিবডি মাস্ট বি অ্যাওয়্যার অফ, যে এনভায়রনমেন্ট নিয়ে আমার কি করা উচিত যাতে আমি একটা সঠিক আমার ক্লাইমেটকে একটা। এবার তার জন্য আমি কিন্তু এনভায়রনমেন্টও স্টুডেন্টকে পড়াবো। আবার দেয়ার আর সো মেনি AI অ্যাপস যা দিয়ে এনভায়রনমেন্ট খুব সুন্দরভাবে শেখা যায় বা বলা যায় বা তার জন্য কাজ করা যায়। সেই সব অ্যাপস আমি স্টুডেন্টকে দেখিয়ে সেই অনুযায়ী তাকে কোর্স ওয়ার্ক দেবো, যাতে করে সে ইন্টারডিসিপ্লিনারি লার্নিংটা শেখে। মানে AIও শিখছে, অ্যাট দ্য সেম টাইম এনভায়রনমেন্টও শিখছে। আমি কিছু কিছু পয়েন্ট বলছি, তার এক্সাম্পল আপনাকে বোঝাচ্ছি। নেক্সট পয়েন্ট আমি যেটা বলবো যে ফর এক্সাম্পল ক্রিটিক্যাল থিঙ্কিং বা ইনকোয়ারি অ্যান্ড ক্রিটিক্যাল থিঙ্কিং রাদার। ক্লাসে যখন পড়াচ্ছি তখন কোয়েশ্চেন্স অ্যান্ড ডিবেটস, মানে ক্লাসে তুমি একটা টপিক দাও, দিয়ে যখন তুমি সেই টপিকটা অলরেডি আগের পয়েন্টে বলেছি, আমি টপিকটা আগেই দিয়ে দিয়েছি, স্টুডেন্টরা পড়ে এসছে। এবার ক্লাসে তুমি তাকে স্কিলিং করাচ্ছ, মানে তাকে একটা কোনো কাজ দিয়েছো, সেই কাজটা করতে দিয়েছো। প্যারালেলি তুমি সেই টাইমটা ছাড়া আরেকটু টাইম ইউজ করো, টাইমটাকে ভাগ করে নাও, একটা টাইম ইউজ করো যেখানে ডিবেট হবে অন আ টপিক উইচ কামস ফ্রম দিস টপিক। আচ্ছা,
এই টপিকটা অনুযায়ী একটা এমন কিছু প্যাটার্ন, এমন কিছু সেট করো যাতে দুজন বা তিনজনের মধ্যে তুমি ডিবেট অর্গানাইজ করাতে পারো। ক্রিটিক্যাল থিঙ্কিং তার থেকে আসবে, এনকোয়ারি তার থেকে আসবে। নেক্সট পয়েন্ট আমি বলবো ভ্যালুজ অ্যান্ড এথিক্স এডুকেশন। দেখুন, আমি অনেকবার এই প্রসঙ্গটা তুলেছি এবং এটা নিয়ে পুরো পৃথিবী চিন্তিত যে দেখুন আজকের দিনে আমরা না আজ থেকে 2 বছর আগে বা 1 বছর আগেও রাদার এটা বলতাম যে এআই যা খুশি করুক, সব কিছু করুক, কিন্তু এআই এর তো আর ইমোশনাল কোশেন্ট নেই বা সেটা তো আমাদের অনুষ্ঠানও বলেছেন, এমপ্যাথি তো নেই। কিন্তু আজকের দিনে তো আর সেটা সত্যি না। আজকের দিনে এআই এর আবার এমপ্যাথিও আছে, এআই এর ইমোশন আছে, ইমোশনাল কোশেন্ট আছে, সব আছে। চায়না অলরেডি দেখিয়ে দিয়েছে বাই অ্যান এক্সপেরিমেন্ট যে ইন আ সার্টেন কেস few AI nurses are showing better EQ than few human nurses. যার ওপর বেস করে আপনি যদি দেখেন, চায়না অলরেডি একটা হসপিটাল পরীক্ষার স্তরে অলরেডি রান করছে, যে হসপিটালটা ইজ টোটালি রোবটিক নার্স বেসড অ্যান্ড টোটালি AI অ্যাপ বেসড, হিউম্যানলেস হসপিটাল। যদিও সেটা পরীক্ষার স্তরে আছে, কিন্তু ইট ইজ রানিং ইন চায়না। যদি অপারেশনে এবার করবে, রোবট করবে, এআই করবে, সেটাই তো ওদের পরীক্ষাটা এই মুহূর্তে। এবং সেই পরীক্ষার ইনিশিয়াল স্টেজেসে ওরা তো সাফল্য দেখিয়েছে বলেই এত বড় গ্রান্ট নিয়ে এত টাকা খরচা করে হসপিটালটা বানিয়েছে। এবার প্রশ্ন হচ্ছে যে দেখুন, এই কাজ কি অন্য দেশের করা উচিত না করা উচিত না? করা তো উচিত। দেখুন, করা উচিত কি করা উচিত না, এর মধ্যে এটা একটা বিরাট বড় প্রশ্ন। কারণ যেটা যদি করা হয় তাহলে তাহলে সব দিকে এআইকে অ্যালাউ করলে, ইমোশনেও যদি এআই ঢুকে পড়ে, তাহলে কিভাবে চলবে? এটা একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে যে যদি আমি সেটা না করি, চায়না করে, তাহলে যেসব দেশ করবে না, তাহলে চায়না বা অন্যান্য দেশ যারা করবে তারা তাদের রুল করতে শুরু করবে না। এটা একটা দ্বিধা, দ্বন্দ্ব। যাই হোক, আমি তার মধ্যে আসছি না। আমি যেটার মধ্যে আসতে চাইছি, দেখুন, মানুষের কাছ থেকেই কিন্তু এআই শেখে। এআই যে একটা ডেটা দিয়েই তো শেখে। সে ডেটা কে দিচ্ছে? মানুষ দিচ্ছে। আজকে মানুষ যদি তার ভ্যালুজ অ্যান্ড এথিক্সকে ভুলে যায়, তাহলে ভবিষ্যতে যখন এআই মানে রোবটিক নার্স থাকবে, রোবটিক ডক্টরস থাকবে, তখন তারাও তাদের ভ্যালুজ অ্যান্ড এথিক্স কতটা, সেটা উইল বি কোয়েশ্চেনেবল, বিগ কোয়েশ্চেন তখন, তাই না? কিন্তু হিউম্যান ভ্যালুজ অ্যান্ড এথিক্স যদি প্রপার থাকে, তাহলে এআই উইল লার্ন গুড এবং আমরা প্রপার এথিক্যাল এআই তৈরি করতে পারবো আমার মনে হয়। ফলে ভ্যালুজ অ্যান্ড এথিক্স আমাদের সিলেবাসে ইনকর্পোরেট করতে হবে এবং আমরা সেটা করেছি, ভীষণ বেশি রকম করেছি। ইউনিভার্সাল হিউম্যান ভ্যালুজ, যেটা এআইসিটি এখন ইউনিভার্সাল হিউম্যান ভ্যালু স্টার্ট করেছিল, আমরা এখন তার নোডাল সেন্টার, মার্চ মাসে আমরা একটা অ্যাওয়ার্ড পাবো বা আমরা সার্টিফিকেটটা হাতে পাবো, সেইং দ্যাট ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট ইজ আ নোডাল সেন্টার ফর ইউনিভার্সাল হিউম্যান ভ্যালুজ এডুকেশন। মানে অন্যান্য ইউনিভার্সিটির ছেলেমেয়েরা বা টিচাররা আমাদের কাছে এসে হিউম্যান ভ্যালুজ শিখতে পারবে। এআইসিটি আমাদেরকে অ্যাকনলেজ করেছে। আপনার এত দেশ বিদেশে মানে অর্ধেক সময় বাইরে থাকে, সেখানেও কি মানে তুমি তোমাকে সেটাই শিখতে হবে যেটা তুমি কাজে লাগাতে পারবে, যেটা কিন্তু এখনো ভারতবর্ষে সেভাবে আসে। এসছে গুজরাট বা রাজস্থান, ওনার জায়গা, ওসব জায়গায় কিন্তু এখন খানিকটা হলেও এসে গেছে। না, বেঙ্গলে ইউএম এ তো এসেই গেছে, অবশ্যই ইউএম না, আপনার অ্যাডভাইসার এসে গেছে। দেখুন, আমি তো সান অফ দ্য সয়েল, আমি এখানেও পড়াশোনা করেছি, এখানেও কাজ করেছি। আমি ইউএসএ কানাডাতেও মানে পড়াশোনা করেছি, কানাডা ইউবিসিতে, এবং কাজও করেছি। আমি সবসময় একটা মানে কম্পেয়ার করতাম। এটা আমার একটা হ্যাবিট যে আচ্ছা আমাদের দেশে কিভাবে হচ্ছে, এখানে কিভাবে হচ্ছে, আমাদের দেশের কোন কোন জিনিসটা ভালো, এখানের কোন কোন জিনিসটা ভালো। সেটাতে আমাদের দেশের বহু জিনিস খুব ভালো, এ ব্যাপারে কোনো সন্দেহই নেই। আমাদের কালচার, আমাদের খাওয়া দাওয়া, আমাদের যে একটা সবাই মিলে সব কিছু করা, একটা ফ্যামিলি ব্যাপার, এগুলো অনেক ভালো জিনিস আছে আমাদের। ইনফ্যাক্ট স্কুল এডুকেশনও আমাদের দেশে যে একটা কম্পিটিটিভ এবং মানে সিবিএসই বোর্ড, আমি পড়াশোনা করেছি, আমার তো মনে হয়েছে সেটাও ওখানকার স্কুল এডুকেশনের থেকে অনেক বেশি ভালো। যার জন্য আজকাল দেখবেন ইউএস ক্যানাডিয়ান যারা সব মানে লিডার্স, তারা বলছে যে আমাদের স্টেম এডুকেশন অর্থাৎ সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, ম্যাথস, এগুলোকে আরও স্ট্রং করতে হবে, নাহলে কিন্তু ইন্ডিয়ান চাইনিজ বাচ্চারা এসে সব নিয়ে নেমে মানে সব করবে, আমরা পারবো না আমাদের ছেলেমেয়েরা। সুতরাং এটা খুবই মানে আমি দেখতে পেয়েছি যে আমাদের স্কুল এডুকেশন খুব স্ট্রং। আচ্ছা, কলেজ এডুকেশনে এসে আমি তো অবশ্য IMUM মানে আমি প্রোডাক্ট IM-এরই, তো IMUM গ্রুপে কিন্তু খুবই স্ট্রিক্ট, খুবই মানে হ্যান্ডস অন লার্নিং আছে। কিন্তু ইন জেনারেল সিনেমা টিনেমা বা অন্যান্য কলেজে যা হয় দেখি
যে ওখানে পড়াশোনাটাকে বা হ্যান্ডস অন লার্নিংটাকে এতটা প্রাধান্য দেওয়া হয় না। সেটা এখন আস্তে আস্তে হয়তো বাড়ছে, কিন্তু ওটা একটা ল্যাকুনা থেকে গেছে। আমরা সেই জন্য IMUM এ কিন্তু এই যে হ্যান্ডস অন লার্নিংটা প্রথম থেকে আমরা চেষ্টা করেছি এই কালচারটা দিতে, যার জন্যে আজকে আপনি যে কোনো দিন রাত 12টার সময় UM এর বা IM এর লাইব্রেরিতে যান, ওয়ার্কশপে যান, ল্যাবে যান, আপনি দেখতে পাবেন ছেলেমেয়েরা কাজকর্ম করছে, ছেলেমেয়েরা প্রজেক্ট করছে, প্রোডাক্ট বানাচ্ছে। এই যে আচ্ছা, আরেকটা হলো ইন্ডাস্ট্রির সাথে একটা কোলাবোরেশন এবং মানে সবসময় কোঅপারেশনে কাজকর্ম করা। হ্যাঁ, আমি এটাও একটা দেখেছি যে আমাদের দেশে ইন্ডাস্ট্রিকে একটা পেডেস্টেলে রাখা হয়, অ্যাকাডেমিয়াটা একটু কাইন্ড অফ পুঁথিগত বিদ্যা হিসেবে দেখা হয়। কিন্তু আমরা IM বা UM এ কিন্তু ইন্ডাস্ট্রিকে একদম পার্টনার হিসেবে দেখি, আমরা মানে একই লেভেলে দেখি। এরকম না, মানে অনেক কিছুতে ইন্ডাস্ট্রিকে আমরা শেখাই, ইন্ডাস্ট্রিকে আমরা ট্রেন করি, আমরা প্রোডাক্ট দিচ্ছি, আবার ইন্ডাস্ট্রি থেকেও অনেক কিছুকে আমাদের ট্রেন করছে, প্রোডাক্ট দিচ্ছে। মানে ইট শুড বি আ পার্টনারশিপ অফ ইকুয়ালস। হ্যাঁ, সমানে সমানে পার্টনারশিপ হবে, কিন্তু সেটা বেশিরভাগ কলেজে আমি যেটা দেখি, ইউনিভার্সিটিতে আমি যেটা দেখি, যে ইউনিভার্সিটির থেকে মানে ইউনিভার্সিটিটা একটু আইডিয়ালিস্টিক পুঁথিগত বিদ্যা কাইন্ড অফ, আর একদম লেটেস্ট টেকনোলজির ওপর কাজ হচ্ছে ইন্ডাস্ট্রিতে। সেটা কিন্তু আমরা আজকে IMUM এ লেটেস্ট টেকনোলজির ওপর কাজ হচ্ছে আমাদের ল্যাবগুলোতে, যার জন্য ইন্ডাস্ট্রিও আমাদের সাথে হাত মেলাচ্ছে। আমরা বহু MOU সাইন করছি, বহু IIT, অন্তত 6টা IITর সাথে আমরা MOU সাইন করেছি। আমরা আজকেই IIM কলকাতার সাথে MOU সাইন করেছি। আমরা মানে বহু ফরেন ইউনিভার্সিটির সাথে করছি, এবং ফরেন ইউনিভার্সিটিতে যখন ডেলিগেটসদের আমরা আমাদের প্রোডাক্টগুলো দেখাই, ওরাও কিন্তু মানে ভীষণ মানে উত্তেজিত হয়ে ওরাও বলে যে এই ছেলেমেয়েগুলোকে আমরা চাই এরা IMUM থেকে পাশ করে বেরিয়ে যেন আমাদের ইউনিভার্সিটিতে এসে PhDটা করে। এবং ওরা বলে যে আমার আন্ডারে যদি করতো এরকম ছেলেমেয়েরা, আমি তো বহু পেটেন্ট প্রোডাক্ট করে ফেলতে পারবো। তো তাতে আমাদের স্টুডেন্টদেরও মানে পথটা খুলে যায় বিদেশে যাওয়ার বা IIT NIT-তে যাওয়ার। আমি গর্বের সাথে বলতে পারি আজকে যে IISc ব্যাঙ্গালোরে হায়েস্ট নাম্বার অফ স্টুডেন্টস পড়াশোনা করছে যারা, তারা IMUM পাশ করে ওখানে হায়েস্ট সবচেয়ে বড় কন্টিনজেন্ট যে কোনো একটা ইউনিভার্সিটি কলেজ থেকে হলো IMUM এর ছাত্রছাত্রীরা। সেম IIT খড়গপুরে সবচেয়ে বেশি কন্টিনজেন্ট যাচ্ছে এখান থেকে, ব্যাচেলার ডিগ্রি পাশ করে ওখানে মাস্টার্স করতে যাচ্ছে বা PhD করতে যাচ্ছে। সেরকমই UM জয়পুরের ছেলেমেয়েরা মানে সারা পৃথিবীতে ছড়িয়ে আছে। আমরা ইম্পিরিয়াল কলেজ লন্ডন, যেটা আজকে ওয়ার্ল্ড নাম্বার 2-তে আছে, সেখানে আমরা প্রত্যেক বছর আমরা কোলাবোরেটিভ একটা কনফারেন্স করি। আমরা আগের বছর আমি বিশ্বজয় স্যার আমরা গিয়ে ওখানে কনফারেন্সে অর্গানাইজ করছি, হঠাৎ বিশ্বজয় বলছে এই তুমি এখানে কি করছো? তখন দেখা যাচ্ছে UM জয়পুরের একটা মেয়ে ওখানে PhD করছে, এবং সে বলছে স্যার আপনারা, মানে সে মানে ভীষণ খুশি যে হ্যাঁ আপ্লুত যে তার আলমা ম্যাটার এখানে কোলাবোরেটিভলি কাজকর্ম করছে, কনফারেন্স করছে। তো এটা দেখে কিন্তু ছাত্রছাত্রীদের অত্যন্ত গর্ব হয়। আমরা প্রত্যেক বছর UK পার্লামেন্টে হাউস অফ লর্ডসে আমরা প্রোগ্রাম করি। আমরা ওখানে গ্লোবাল ইন্ডাস্ট্রি, গ্লোবাল অ্যাকাডেমিশিয়ান আমরা নিয়ে ওখানে প্রোগ্রাম করি, এবং তার যে লেভেল সেটা একদম ভাবা যায় না, মানে একদম ক্রিম ডে লা ক্রিম। আমরা USA-তে গিয়ে কলম্বিয়া ইউনিভার্সিটিতে প্রোগ্রাম করি, আমরা কোলাবোরেটিভলি আমরা IBM এর সাথে কোলাবোরেটিভ প্রোগ্রাম করি, ইউনিভার্সিটি অফ লাস ভেগাস, ইউনিভার্সিটি অফ নেভাডা লাস ভেগাসের সাথে আমরা প্রোগ্রাম করি, আমরা ইউনিভার্সিটি অফ ওয়াশিংটন আর সিয়াটল সাথে প্রোগ্রাম করি। ইনফ্যাক্ট এখন আমরা এই লেভেলে পৌঁছে গেছি, মোটামুটি মানে প্রত্যেক মাসে 2 মাসে একজন করে নোবেল লরেট আসছে, এসে লেকচার দিচ্ছে, টিউরিং অ্যাওয়ার্ডই এসে লেকচার দিচ্ছে, ফরেন প্রফেসররা এসে আমাদের পুরো সেমিস্টার আমাদের এখানে রিসার্চ করছে, আমাদের IMUM এর ল্যাবে আমাদের ছাত্রছাত্রীদের সাথে তারা বসে কাজ করছে, গাইড করছে, আমাদের ফ্যাকাল্টিদের সাথে বসে গাইড করছে। আমরা আমাদের ফ্যাকাল্টিদের বিদেশে পাঠাচ্ছি, ইউনিভার্সিটি অফ নিউ সাউথ ওয়েলস সিডনিতে পাঠাচ্ছি, NUS সিঙ্গাপুরে পাঠাচ্ছি, ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলম্বিয়ায় পাঠাচ্ছি, কলম্বিয়া ইউনিভার্সিটিতে পাঠাচ্ছি,
ইম্পিরিয়াল কলেজ লন্ডনে পাঠাচ্ছি, ওখানে গিয়ে তারা রিসার্চ করছে, কাজকর্ম করছে। এবং আরও যেটা ভাল লাগছে, যেটা মানে আমি ছোটবেলায় দেখতাম আইআইটিতে হতো, যেটা হচ্ছে যে আমাদের প্রফেসর কোলাবোরেট করছে ধরুন শেফিল্ড ইউনিভার্সিটির প্রফেসরের সাথে, যে আমাদেরই অ্যালুমনাই। এইবার হচ্ছে কি কোয়ালিটি এডুকেশন নিয়ে আমরা আগে একটা এপিসোডে আলোচনা করেছি, সেটা নিশ্চয়ই আমরা ভবিষ্যতে আলোচনা করব। কিন্তু একটি ব্যাপার ঠিক যে হয় না যে কোনো একটা জিনিস আমি বুঝতে পারছি না, প্রফেসরের কাছ থেকে যদি একটু বোঝা যেত, একটা ক্লাস হয়ে গেছে, সেটা তো জয়পুরের একটা স্পেশালিটি বলে আমি মনে করি। যে ঠিক আছে হয়নি, আমরা ভাইস চ্যান্সেলরের সঙ্গে কথা বলতে পারি যে স্যার এই সাবজেক্টটা আমি কিছুদিন নিতে পারছি। এই যে একটা আলাদা আপনার প্রায়োরিটি দেন ছাত্রছাত্রীকে, এর নিয়ে যদি একটু আমাদের যে ক্যাম্পাসটা জয়পুরে আছে ওটা একটা 32 একর্স ক্যাম্পাস, তার মধ্যে 11টা বিল্ডিং আছে। আর সেখানে ওটার মধ্যে টিচার্স কোয়ার্টারও রয়েছে, আবার স্টুডেন্টসরাও রয়েছে, হোস্টেলও রয়েছে। আমরা না স্ট্র্যাটেজিক্যালি হোস্টেলটাকে টিচার কোয়ার্টার থেকে দূরে সরিয়ে দিইনি, যেটা অন্যান্য ইউনিভার্সিটি বা ইনস্টিটিউটে আপনারা দেখতে পাবেন যে টিচার্স কোয়ার্টারটা একটা সম্পূর্ণ অন্যদিকে আর স্টুডেন্টস হোস্টেলটা পুরো অন্যদিকে। আমরা ওটাকে খুব কাছাকাছির মধ্যে রেখেছি বা রাদার পাশাপাশি রেখেছি, উইথ দ্য আইডিয়া দ্যাট যে স্টুডেন্টরা হোস্টেলে আছে তারা যখন খুশি চাইলে টিচারের কোয়ার্টারে গিয়েও টিচারের থেকে বুঝতে পারে। এবং সেটা আমাদের এখানে অপশন রয়েছে যে কোনো স্টুডেন্ট গিয়ে টিচারের কোয়ার্টারে নক করে সেই টিচারের থেকে শুনে বুঝবে এবং টিচার তাকে হেল্প করবে। এটা আমাদের একদম জিনিসটার মধ্যে ভরা রয়েছে যে টিচার উইল অলওয়েজ হেল্প আ স্টুডেন্ট ইফ হি নিডস সো। এবং আমাদের খাওয়া দাওয়াটা সব একসাথে একটা জায়গায় হয়, একটা ক্যান্টিনের মধ্যে, যে ক্যান্টিনে টিচাররা এবং স্টুডেন্টরা একসাথে খেতে বসে এবং ওভার দিস ডিনার অর ফুড তারা ডিসকাস করে, তারা অ্যাকাডেমিক্স ডিসকাস করে, তারা টিচারের থেকে শেখে, বোঝে। এর থেকে আমার মনে হয় যে অ্যাকাডেমিক্সটা খুব সুন্দর করে গড়ে ওঠে। এবং দেখুন, এটা যেহেতু একটা মানে রেসিডেন্সিয়াল ক্যাম্পাস বলতে পারেন, ফলে রাত্রিবেলা 11টা হোক, 12টা হোক, 1টা হোক, আপনি যখনই যান আপনি দেখবেন কেউ না কেউ, কোনো না কোনো স্টুডেন্ট কিন্তু কোনো না কোনো ল্যাবে কিছু না কিছু জিনিস বানাচ্ছে বা প্র্যাকটিস করছে এবং টিচাররা গিয়ে তাকে হেল্প করছে, কোনো না কোনো টিচার তার সাথে রয়েছে। সন্ধ্যাবেলায় আপনি অন্তত 1টা কি 2টো ক্লাস চলতে দেখবেন। সারা রাত্রি লাইব্রেরিটা খোলা থাকে, লাইব্রেরিতে গেলেও আপনি স্টুডেন্ট দেখতে পাবেন। এইসব জিনিসগুলো একটা মানে রেসিডেন্সিয়াল ক্যাম্পাসের সুবিধা। এবং বিকেলবেলা 4টে থেকে 5টা থেকে 6টা আমাদের একটা খেলার টাইম দেওয়া আছে, স্টুডেন্টরা সেই সময় গিয়ে খেলে, 6টার পর এসে তারা পড়াশোনা করতে বসে। এই হচ্ছে আমাদের একটা রেসিডেন্সিয়াল ক্যাম্পাসের সুবিধা। ওর মধ্যে সমস্ত রকম স্পোর্টস লাইব্রেরি রয়েছে, সমস্ত রকম স্পোর্টস গ্রাউন্ড রয়েছে, ফলে একটা ওভারঅল ডেভেলপমেন্ট ওখানে সুবিধা। মানে এবং মানে অনেক রকম ক্যারেটে শেখানো হয়, নাচ শেখানো হয়, গান শেখানো হয় ক্যাম্পাসের মধ্যে। যদি কেউ চায় সে গিয়ে ওটা এনরোল করে, যোগা শেখানো হয়, যদি কেউ চায় গিয়ে সেটা এনরোল করতে পারে। এইসব সুবিধাগুলো ক্যাম্পাসের মধ্যে রয়েছে। বেশ কয়েকজন এমন প্রতিষ্ঠিত পুরস্কার পেল যেগুলো একটা খবর হয়ে গেল, এবং সেই খবরগুলো কিন্তু অ্যাকসেপ্টেবল টু অল। মানে আমার স্টেটের বাইরেও তারা সেটা অ্যাকসেপ্ট করলো যে আরে এই কি ব্যাপার। এই ঘটনাটা যদি একটু আমার দর্শকদের বলো। হ্যাঁ, ইদানিং যে ইন্ডিয়া এআই ইম্প্যাক্ট সামিট হয়েছে নিউ দিল্লিতে ভারত মণ্ডপে, সেখানে 20,000 অ্যাপ্লিকেন্ট থেকে ফার্স্ট আর সেকেন্ড আমাদের IMUM গ্রুপের ছেলেমেয়েদের দল হলো। ফার্স্ট প্রাইজ পেয়েছে ওনারা 15 লাখ টাকা আর সেকেন্ড প্রাইজ পেয়েছে 10 লাখ টাকা। ফার্স্ট প্রাইজে প্রজেক্টটা ছিল AI বেসড ফরেস্ট ফায়ার ডিটেকশন, অর্থাৎ মানে আগুন মোটামুটি ধরার আগেই মানে ধরবে করছে, সে অবস্থাতে ডিটেক্ট করে সেখানে কি করে অ্যাকশন নেওয়া যায়, এই মানে এই যে প্রবলেমটাকে ওরা সলভ করতে পেরেছে AI দিয়ে, এটা ফার্স্ট প্রাইজ পেয়েছে। আর সেকেন্ড প্রাইজ পেয়েছে একটা ডিজিজ আছে ডিজার্থিয়া বলে, সেটাকে মানে কি করে আর্লি ডিটেকশন করা যায়। তো AI ইউজ করে ছেলেমেয়েরা করেছে। আমাকে মানে প্রায় মোটামুটি মানে মিডিয়া তো বটেই, আমাদের IT মিনিস্টারও খুবই মানে প্রশংসা করেছে, IT সেক্রেটারিও এসছিলেন, আমরা দেখিয়েছি প্রজেক্টটা, তারা খুবই প্রশংসা করেছে। এবং আমার যেটা খুব গর্ব লাগছে যে আমরা শুনি যে বেঙ্গলে হয়তো পড়াশোনা বা টেকনোলজিতে বেঙ্গল অতটা হয়তো এগিয়ে নেই, কিন্তু এগুলো এই মানে প্রমাণিত হচ্ছে যে বেঙ্গলের ছাত্রছাত্রীরা কোনো অংশে কম নয় এবং বেঙ্গলের টেকনোলজিক্যালিও কোনো অংশে কম নয় রেস্ট অফ ইন্ডিয়া থেকে, সারা ভারতবর্ষে। এবং তারা ফার্স্ট এবং সেকেন্ড প্রাইজটা পেয়েছে, যেখানে সারা ভারতবর্ষ থেকে সব কলেজ, সব ইউনিভার্সিটি, স্টার্ট আপ সবাই পার্টিসিপেট করেছে।
আর এই সম্পর্কে আমি বলি যে আমাকে এটাও মানে মিডিয়া থেকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনার ছাত্রছাত্রীদের কি ছিল যে ওরা প্রাইজটা পেলো কিন্তু এত ভালো ভালো কলেজ থাকতে তারা পেলো না। দেখুন মানে ভালো ভালো কলেজ বলতে কি বোঝা যায়? যাই হোক আমি নাম নিচ্ছি না, যে একদম ভালো ভালো যে কলেজগুলো আছে শুধু বেঙ্গলে না, মানে অল ওভার ইন্ডিয়া। তো প্রফেসর বিশ্বজিৎ চ্যাটার্জি তো বললেনই আমাদের টিচিং লার্নিংটা খুব ইনোভেটিভ, খুব হ্যান্ডস অন লার্নিং, আমরা খুব স্টার্ট আপ, প্রোডাক্ট ডেভেলপমেন্ট, ভ্যালু সিস্টেমস, এথিক্স এগুলোকে খুব প্রাধান্য দিই, ডিসিপ্লিনকে খুব প্রাধান্য দিই। কিন্তু এছাড়াও আরেকটা জিনিস আমি অ্যাড করতে পারি যেটা আমার মনে হয় আমাদের স্টুডেন্টদের সাকসেসের প্রতি মানে জন্যে মানে হেল্প করে, সেটা হচ্ছে আমাদের ইনফ্রাস্ট্রাকচার। এবং ইনফ্রাস্ট্রাকচার বলতে কিন্তু আমরা সুইমিং পুল বা 100-200 একর জমি মিন করছি না। ইনফ্রাস্ট্রাকচার বলতে আমরা যে টিচিং লার্নিং ইনফ্রাস্ট্রাকচার, যে টিচাররা আছে তারা এক্সট্রিমলি এডুকেটেড, কোয়ালিফাইড, এক্সপিরিয়েন্সড এবং হ্যান্ডস অন লার্নিংয়ে দক্ষ, তাদের মেন্টরশিপটা খুব ইম্পর্টেন্ট। এবং আমাদের যে কম্পিউটিং ইনফ্রাস্ট্রাকচারটা আছে সেটা আমি একদম গর্ব করে বলতে পারি যে ইন্ডিয়ায় ওয়ান অফ দি বেস্ট। আমাদের ধরুন ইস্টার্ন ইন্ডিয়ায় আমাদের মানে ইউনিভার্সিটিতে 3টে সুপার কম্পিউটার আছে, যেখানে হায়েস্ট হচ্ছে 1.5 পেটাফ্লপসের। সেখানে ইস্টার্ন ইন্ডিয়ায় ধরুন একমাত্র সুপার কম্পিউটার আছে আইআইটি খড়গপুরে আর এসএন বোস ইনস্টিটিউটে। তো সেই সুপার কম্পিউটারে যখন তারা মডেল ট্রেনিংটা করছে, এআই এর মডেল ট্রেনিংটা, সেটা কিন্তু কয়েক মাসের কাজটা ধরুন 6 মাসের কাজটা তারা 6 দিনে করে ফেলতে পারছে। তো এটাও আমার মনে হয় একটা খুব বড় অ্যাডভান্টেজ, যাতে ছাত্রছাত্রীরা স্পেশালি যারা নিউ টেকনোলজিতে কাজ করছে, যেগুলো এআই বা ধরুন ইমেজ প্রসেসিং, যেগুলো খুব হেভিলি মানে মেশিন ইন্টেন্সিভ, যেগুলোতে মাস বছর লেগে যায় মানে ডেটাগুলো প্রসেস করতে, এত ডেটা, এত মানে হেভি কম্পিউটিং ইন্টেন্সিভ, সেখানে আমরা দেখেছি যে আমাদের যেটা নিজেরা যে সুপার কম্পিউটার বানিয়েছি সত্যমেবা, সেই সত্যমেবায় সেটা খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। 6 মাসের কাজটা 6 দিনে, 1 বছরের কাজটা 10 দিনে হয়ে যাচ্ছে। তো সেই থেকে কিন্তু স্টুডেন্টরা অনেক তাড়াতাড়ি অনেক ডেটা প্রসেস করে ওরা ভালো কাজ করতে পেরেছে। এবং আমরা মনে করি এই জন্যেই, এই যে মানে মেক ইন ইন্ডিয়া আমাদের সুপার কম্পিউটারটার জন্যই আমরা জিততে পেরেছি, আমাদের স্টুডেন্টরা ফার্স্ট সেকেন্ড প্রাইজ জিততে পেরেছে। আমরা আরও পাওয়ারফুল সুপার কম্পিউটার বানাচ্ছি। আমাদের ইউএম জয়পুরেও সুপার কম্পিউটারের প্রচুর কাজ হচ্ছে, এআই দিয়ে মডেল ট্রেনিং হচ্ছে। এখন জেন এআই, এজেন্টিক এআই এর অ্যাপ ট্রেন করা হচ্ছে। এবং আমাদের বহু অগমেন্টেড রিয়ালিটি, ভার্চুয়াল রিয়ালিটি, যেগুলোকে বলে ওয়্যারেবল ডিভাইসেস, মানে ধরুন আপনার হাতের আংটি বা ঘড়ি থেকে আমরা প্রচুর ডেটা তুলে আমরা অনেক ইনোভেটিভ প্রোডাক্টস বানাচ্ছি। আমরা ইন্ডাস্ট্রিতে রেগুলার এখন কনসালটেন্সি দিচ্ছি, রেগুলার আমরা সাপ্লাই করছি প্রোডাক্টস। কিন্তু আজকে আর সময় নেই। আবার আপনাদের বলি যে আপনারা কিন্তু মোবাইলের মধ্যে ইউটিউবে সিটিভিএন একেডি প্লাস করে আপনারা কিন্তু আমাদের এই অনুষ্ঠানটা দেখতে পাবেন। এটা দেখতে ভুলবেন না, এটা অত্যন্ত জরুরি অনুষ্ঠান। সামনের সপ্তাহে দেখা হচ্ছে। আজকের মতো বিদায় নিচ্ছি।